রুষা দৌড়ে গিয়ে প্রিয়ার মুখ চেপে ধরে বলতে লাগলো, এই আস্তে। তারপর প্রিয়া রুষাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। এই পাগলি, কাঁদছিস কেন? কাঁদিস না প্লিজ, আমি সব জানি। এখন কাঁদার সময় না। আর ভাইয়া আছে না, তোর কিচ্ছু হতে দিবে না। ভাইয়া বাইকে বসে আমাদের আসতে বলে। আমরা তখন গ্রামে যাওয়ার জন্য রওনা দেই। সেখান থেকে আমি আর মারুফ ভাই এখানে আসি। কিন্তু উনি এসব কি করছেন আর আমাকে বউ সাজাচ্ছেন কার জন্য? সময় হলেই বুঝতে পারবি, যার জন্যই হোক। শুধু এইটুকু জেনে রাখ, ওই জানোয়ারটার সাথে তোর বিয়ে হবে না। রুষার কথা শুনে প্রিয়া একটু আশ্বস্ত হলো। এতক্ষণ শুধু শুধু ভুল বোঝা গেছে আয়ানকে। রুষা আর দেরি না করে প্রিয়াকে বউ সাজাতে ব্যস্ত হয়ে পড়লো। এদিকে আর কতক্ষণ এভাবে বসে থাকবো? এখনো কি সাজানো বাকি আছে? এত সাজাতে হবে না, নিয়ে এসো ওকে। আয়ান মিষ্টির প্যাকেট নিয়ে বলে উঠল, আরে বিয়ে হবে হবে, তার আগে মিষ্টি মুখ করে নেওয়া যাক। বলেই সবাইকে আয়ান আর মারুফ সবার হাতে মিষ্টি তুলে দিচ্ছে। সবশেষে আয়ান রিশাদকে মিষ্টি দিল। রিশাদ যে মিষ্টি নিবে তখনই রিশাদের পোষা গুন্ডারা ঘন ঘন হাম তুলছে। এবার কেউ কেউ ঘুমে জীবচ্ছে। বিষয়টা রিশাদের খেয়াল হতেই খটকা লাগে। আয়ান বুঝতে পারছে রিশাদের মনে সন্দেহ যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে রিশাদের মুখে কয়েকটা মুষ্টি পুড়ে দিল। অনিচ্ছা সত্ত্বেও রিশাদ মিষ্টি খেতে লাগলো। তারপর আয়ান বলে ওঠে, আপনি বসুন, আমি দেখে আসছি ওরা এখনো কি করছে। বিনিময়ে রিশাদ সায় দেয়। তারপর রিশাদ ঘুম ঘুম চোখে সোফায় শুয়ে পড়ে। আয়ান তাড়াতাড়ি মারুফকে ইশারা করে কাজী নিয়ে এই রুমে আসতে। তারপর মারুফ কাজীকে উঠিয়ে আয়ানের পেছনে পেছনে আসতে লাগে। আয়ান রুমে ঢুকেই দরজায় হেলান দিয়ে পকেটে হাত ভাঁজ করে প্রিয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এদিকে প্রিয়াকে লাল রঙের লেহেঙ্গা পরানো হয়েছে। পুরো লেহেঙ্গাতে সাদা পাথরের কাজ করা, যা চিকচিক করছে। ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল, মাথার চুল সামনে ফুলিয়ে পেছনে খোপা করে দুটো গোলাপ ফুল গোছানো। এক কথায় অসাধারণ দেখতে লাগছে। হ্যাঁ, ঠোঁট কামড়ে হেসে প্রিয়ার দিকে এগিয়ে গিয়ে প্রিয়ার পাশে বসলো। প্রিয়াকে মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে আয়ান বলে উঠল, এইভাবে মুখ ফুলিয়ে বসে আছো কেন? এতক্ষণে মনে হয় আমি তোমার 101টা গালি খেয়ে ফেলেছি। কি বলতেছেন? শুনে ফেলবে তো। আর আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমার মোটেও এখানে থাকতে ভালো লাগছে না। কেউ কিছু শুনবে না, সবাই এখন গভীর ঘুমে কাতর। আর আজকেই এখানে তোমার আমার বিয়ে হবে। আপনার সাথে আমার বিয়ে হবে মানে? জেঠিমণি কি ভাববে? আর হঠাৎ করেই এই বিয়ে আমি করতে পারবো না। আয়ানকে হাজবেন্ড হিসেবে মানতে হবে সেটা ভেবেই প্রিয়ার ভিতরে ভিতরে কেমন এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। প্রিয়া, এটা ভাবাভাবির সময় না। রুষাকে থামিয়ে আয়ান বলে উঠল, বুঝেছি, আমাকে তোমার পাত্র হিসেবে পছন্দ না। ওই রিশাদই তোমার জন্য বেটার। ওকে ফাইন, তাহলে তাই হোক, আমি রিশাদকে ডেকে আনছি। বলেই যে চলে যেতে নিবে অমনি প্রিয়া বলে উঠল, না না প্লিজ, ওই জানোয়ারটার সাথে বিয়ে হওয়ার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। আমি আপনাকে বিয়ে করতে রাজি। বিনিময়ে আয়ান মুচকি হাসলো। তারপর তিনি বার কবুল বলে রেজিস্টার পেপারে সাইন করলো। বিয়ে সম্পূর্ণ হতেই রিশাদ বলে উঠল, আমার সাথে ভালোই অভিনয় করেছিস তুই, কিন্তু এখান থেকে তারা কেউ ফিরে যেতে পারবি না। ভেবেছিলি আমি তোর দেয়া মিষ্টি খাইয়ে তুই রুমে যেতে আমি ঘুমের বান করে উঠে পড়ি, তারপর ড্যাডির কাছে ফোন দেয়া, তারপর সবটা পরিষ্কার হয়। এখন পালাবি কোথায়? ড্যাড খুব শীঘ্রই আসছে। আয়ান মারুফকে ইশারা করে রুষাকে নিয়ে এখান থেকে চলে যেতে, কিন্তু মারুফ আর রুষা একে অপরের দিকে তাকিয়ে এখান থেকে ওদের রেখে যেতে নারাজ। আয়ান মারুফকে কথা দেয় সে প্রিয়াকে এখান থেকে নিয়ে যেতে পারবে। মারুফ আয়ানের চোখে রাঙানি দেখে চলে যেতে রাজি হয়। এদিকে আয়ান আর রিশাদের মারপিট শুরু হয়। তাই মারুফ সুযোগ বুঝে জানালা দিয়ে গাছ পেয়ে নেমে যায়, কিন্তু রুষা কি করে যাবে? মারুফ রুষাকে লাফ দিতে বলে। রুষা মারুফের প্রতি বিশ্বাস রেখে লাফ দেয়। সাথে সাথে মারুফ রুষাকে কোলে নিয়ে মাটিতে পড়ে যায়। এদিকে রুষা চোখ খিচে বন্ধ করে মারুফের শার্ট খামচে ধরে আছে। তারপর মারুফ রুষাকে কোলে বলে ওঠে, রুষা তাড়াতাড়ি ওঠো, এখনই এখান থেকে আমাদের যেতে হবে। বলে মারুফ বাইকে ওঠে আর রুষাকে ইশারা করে বাইকে উঠতে। সাথে সাথেই রুষা বাইকে উঠে বসে। তারপর তারা রওনা দেয় নিজ গন্তব্যে।
এদিকে আয়নের সাথে রিশাদ কিছুতেই পেরে উঠছে না। তারপর রিশাদ তাড়াতাড়ি করে পানি ছুটিয়ে কিছু গুন্ডাদের জাগিয়ে ফেলে। তারপর গুন্ডাগুলো আয়নের দিকে এগিয়ে যায়। সেই সুযোগে রিশাদ প্রিয়ার কাছে যায়। গুন্ডাগুলো আয়নের দিকে এগিয়ে আসতেই আয়ন বলে ওঠে, দেখ ভাই, তোদের সাথে আমার কোনো শত্রুতা নেই, শুধু শুধু ওদের চামচাজিং করে মার খেতে কেন আসিস? তোরা জানিস আমার সাথে পারবি না, তবুও কেন আমার হাতে মার খেতে চাস? গুন্ডাগুলো ভয়ে কয়েকজন পিছিয়ে গেল আর কয়েকজন আয়নের দিকে এগিয়ে আসে। আয়ন ঠোঁট কামড়ে হেসে বলে ওঠে, সেই আমার হাতের মাইর না খেলে তোদের হজম হবে, বুঝছিস? এই বলে হাতে লোহার চেন পেঁচিয়ে সব কটাকে আয়নার স্টাইলে মারতে থাকে। লোকগুলো মার খেয়ে মাটিতে পড়ে কাতরাতে থাকে। এই লোকগুলো ভয়ে আর এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। এদিকে রিশাদ প্রিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। প্রিয়া নিজেকে বাঁচাতে রিশাদের মাথায় লাথি দিয়ে কি রং জায়গায় লাথি মেরে বসে। এত জোরে লাথি মারায় রিশাদ ফ্লোরে গড়াগড়ি খেতে থাকে। এদিকে আয়ান দৌড়ে প্রিয়ার কাছে আসতে দেখে রিশাদ ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। কিছুক্ষণ পর রিশাদের নড়াচড়া বন্ধ হয়ে যায়। তা দেখে প্রিয়া কাঁপতে কাঁপতে দৌড়ে আয়ানকে জড়িয়ে ধরে। আয়ান প্রিয়াকে ফিসফিসিয়ে বলে উঠল, তুমি ওকে কি করছো? আসলে আমি ওর মাথায় লাথি দিতে গিয়ে ওখানে লাথি মেরে ফেলেছি। মরে যায়নি তো আবার? আয়ান পালস চেক করে দেখে জীবিত আছে। তারপর আয়ান প্রিয়াকে বলে ওঠে, অজ্ঞান হয়ে গেছে, আপাতত চল এখান থেকে। এই বলে প্রিয়াকে নিয়ে আয়ান চলে যায়। এদিকে মারুফ আর রুষা বাইকে করে যাচ্ছে গ্রামের রাস্তায়। রুষা কিছু দূর গিয়ে চেঁচামেচি শুরু করেছে। কেমন বন্ধু আপনি? আমার ভাইকে ফেলে এসেছেন। আমার খুব টেনশন হচ্ছে, ইচ্ছে করছে নিজের মাথা নিজেই ফাটিয়ে দিতে। তো এখন আমি কি করব? আপনার মাথা আপনার ইচ্ছে হলে ফাটে দিন, আমার উপর রাগ দেখাচ্ছেন কেন? রাগ দেখাবো না তো কি করব? ওদের এখন কি অবস্থা আল্লাহ জানেন। ওদের ফেলে আসাটা কি ঠিক হলো? আরে আজব তো, আমার কানের কাছে চিল্লাচিল্লি করছেন কেন? আর আপনার ভাইয়ের সামনে তো আপনি ভেজা বেড়াল। আপনার ভাইয়ের জেদের সামনে কেউ পারে? আমি কি নিজ ইচ্ছে এসেছি নাকি? আর যদিও নিজের ইচ্ছাই এসে থাকি, তাহলে আপনি এসেছেন কেন? জানি না, ভালো লাগছে না। চুপ করেন তো, আমি কি আপনাকে কিছু বলেছি? আরে আপনি আবার কানের কাছে চিল্লাচ্ছেন, সারা রাস্তায় বক বক করে এখন বলতেছে কিছুই বলেন, যথেষ্ট। আপনি কিন্তু আবার আমায় রাগিয়ে দিচ্ছেন। আচ্ছা সরি ভাই, যেমন তার ছিল ঠিক বোন তেমনই তার ছিল। কিছু বলবেন? না কিছু বলিনি, ভাগ্যিস কিছু শুনেনি। এদিকে আয়ান আর প্রিয়া গন্তব্যহীন হয়ে কোথায় যাচ্ছে তার কোনো কিছুই ঠিক ঠিকানা নেই। বধূবেশে বাইকে বসে আয়নের কাছে মাথা রেখে চুপটি করে বসে রইল প্রিয়া। নীরবতা ভেঙে আয়ান বলে উঠল, রাতের আকাশে মস্ত বড় গোলাকৃতির একটা চাঁদ উঠেছে, সাথে হাজারো তারা তো আছেই। চারিদিকে চাঁদের আলো আর ঠান্ডা বাতাস মন ছুঁয়ে যাচ্ছে প্রিয়ার। প্রিয়াকে এভাবে চুপ থাকতে দেখে আয়ান বলে উঠল, তোমার কি শরীর খারাপ লাগছে? বাট রাগ হচ্ছে। বাপরে, আপনার আবার রাগও আছে? আচ্ছা শুনি, কি জন্য আপনার এত রাগ হচ্ছে? ওই জাফর সিকদারের ছেলেকে মারতে পারিনি বলে। যদি মারতে পারতাম তাহলে জাফর সিকদারকে বুঝতো আপনজন হারালে কেমন লাগে। আর তাছাড়া এই ভারী জামা কাপড় আমার দম বন্ধ হয়ে আসছে। আর আপনি গিয়ে চাইলেই তো ওদের মেরে আমায় নিয়ে আসতে পারতেন, এত নাটক করার কি আছে? এটা শুনেই আয়ান জোরে ব্রেক কষল। আয়ান ভ্রুকুচকে প্রিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, পাগল নাকি তুমি? সেখানে কতজন গুন্ডা তুমি দেখোনি? আর জাফর শিকদার আমার সাহস দেখতে চেয়েছিলেন, তাই সেখানে তার ছেলেকে মেরে তোমায় বিয়ে করে নিয়ে আসলাম। জাফর শিকদারকে আমার সাহস দেখাতে চেয়েছিলাম মাত্র। এতক্ষণ প্রিয়ার মাথায় আসেনি আয়ানের সাথে প্রিয়ার বিয়ে হয়েছে। তার মানে আয়ান এখন প্রিয়ার সাথে স্বামীর অধিকার ফলাবে। এটা কল্পনা করতেই প্রিয়া জোরে নাই বলে উঠল। আয়ান কানে হাত দিয়ে বলে উঠল, এভাবে গরুর মতো চিল্লাচিল্লি করছো কেন? কি? আমি গরু? আমি গরু হলে আপনি কি? আপনি হলেন রাম ছাগল, মহিষ, ভেড়া, লুচ্ছু। বলেই জিভে কামড় দিল। লাস্ট কথাটা কি থেকে মুখ ফসকে কি বলে ফেললো। প্রিয়া ঢোক গিলে আস্তে আস্তে আয়ানের দিকে তাকালো। দেখলো আয়ান রক্তবর্ণ চক্ষু নিয়ে প্রিয়ার দিকে তাকিয়ে রইল। প্রিয়া জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলতে লাগলো, ওগুলো মজা করে। বাকিটুকু বলার আগেই আয়ান বাইক থেকে নেমে বলে উঠল,
এগুলো কি? আমি লুচ্চু তাই তো? দেখাবো লুচ্চু কাকে বলে। শার্টের হাতা গুটিয়ে প্রিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। প্রিয়া আম্মা বলে চিৎকার দিয়ে দৌড়। প্রিয়া হাত দিয়ে লেহেঙ্গা একটু উঁচু করে তুলে দৌড়ে নদীর দিকে যেতে লাগলো। রাস্তার পাশেই ছিল এক মস্ত বড় নদী। পিছনে পিছনে আয়ন দৌড়ে আসছে আর বলতে লাগলো, প্রিয়া থামো, পড়ে যাবে তো। প্রিয়া খিলখিলিয়ে হেসে বলে উঠল, আমাকে ধরুন, ধরতে পারলে। বলেই প্রিয়া হাসতে হাসতে দৌড়। বধূ বেশে প্রিয়া নদীর কিনারে দৌড়াচ্ছে। নদীর স্রোত বারবার এসে প্রিয়ার বাঁধ ভিজিয়ে দিচ্ছে আর তা মুগ্ধ হয়ে প্রিয়া অনুভব করছে চারিদিকে জোনাকি পোকা ছড়াছড়ি। আয়ন ঠোঁট কামড়ে হেসে বলে উঠল, দাঁড়াও, আমার সাথে দৌড়ে পাঙ্গা নেওয়া হচ্ছে তাই না? এই বলে আয়ন এক দৌড়ে এসে প্রিয়ার হাত খপ করে ধরে ফেলল। আয়ান আর প্রিয়া দুজনে দৌড়ে খুব ক্লান্ত, তাই আয়ান আর প্রিয়া দুজনের কপাল ঠেকিয়ে জড়িয়ে জড়িয়ে নিঃশ্বাস ফেলছে। তখনই আয়ানের ফোন বেজে উঠল। আয়ান কপাল কুচকে ফোন হাতে নিতেই ভেসে উঠল জাফর শিকদারের নাম্বার। প্রিয়া ভ্রু কুচকে বলে উঠল, জাফর সিকদার কল দিয়েছে কেন? আয়ান বলে উঠল, দাঁড়াও দেখছি। এই বলে আয়ান কল রিসিভ করে স্পিকার বাড়িয়ে দিল। কল রিসিভ করতেই উপাস থেকে জাফর শিকদারের হুঙ্কার ভেসে উঠল, এই আয়ান চৌধুরী, তুই আমার কলেজের টুকরো ছেলেকে মেরে ফেলেছিস। তোকে তো আমি ছাড়বো না। আমার ছেলের গলায় যতটা নৃশংস ভাবে তুই ছুরি চালিয়েছিস, তার থেকে দ্বিগুণ মৃত্যু যন্ত্রণা তোকে আমি দিব। পালিয়ে গিয়ে পার পাবি না ভেবেছিস? তুই পালাতে থাকলেও আমার লোকেরা তোকে খুঁজে বের করবে। অলরেডি আমি লোক লাগিয়েছি। এদিকে প্রিয়া আর আয়ান হা করে একে অপরের দিকে তাকিয়ে আছে। এটা শুনেই আর প্রিয়া একসাথে বলে উঠল, হোয়াট? আমরা আবার কখনো ওই ছেলেকে মারলাম? কে বা কারা ওনার ছেলেকে মেরেছে সেটার দোষ আমাদের দিচ্ছে কেন? এই সত্যি করে বলুন, আপনি মেরেছেন তাই তো? কি পাগলের প্রলাপ করছো? আমি আর তুমি তো একসাথেই বেরিয়েছিলাম। তখন তো রিশাদ অজ্ঞান ছিল। জাফর শিকদার কথা অনুযায়ী কেউ ওর গলায় ছুরি চালিয়েছে। আমরা ছাড়া নিশ্চয়ই অন্য কেউ আছে জাফর শিকদারের শত্রু। যেই হোক না কেন, যে এই কাজটা করেছে বেশ করেছে। এখন আপনজন হারানোর যন্ত্রণাটা কেমন বুঝুক জাফর সিকদার। হয়েছে, এখন চলো এখান থেকে। এখানে থাকাটা নিরাপদ নয়। যে কোনো সময় জাফর শিকদারের লোক আমাদের ঘিরে ফেলতে পারে। এই বলে আয়ান প্রিয়াকে নিয়ে বাইক স্টার্ট দিল। রুষা অন্তদন্ত হয়ে মারুফের রুমে ঢুকলো। এদিকে মারুফ তোয়ালে পেঁচিয়া মাত্রই ওয়াশরুম থেকে বের হলো। হঠাৎ দুজনকে দেখে রুষা পিছনে ঘুরে দাঁড়ালো আর মারুফ তাড়াতাড়ি টি শার্ট গায়ে দিল। কি সমস্যা কি আপনার? এত রাতে এখানে এসেছেন কেন? আর আসার আগে নক করে আসার প্রয়োজন ছিল। দেখুন, আমার মোটেও ইচ্ছে নেই আপনার রুমে আসার। আপনার মতো বজ্জাত লোকদের আমার চেনা আছে। যাই হোক, ভাইয়াকে ফোন দেন। ওদের খবর জানার জন্যই আপনার রুমে এসেছি। আপনার ফোন আছে? আপনি ফোন করে জানেন? আমি পারবো না। আপনার ভাইকে ফোন করা মানে নিজের পায়ে কুড়াল মারা। দুনিয়ায় সব পারবো, তবুও নিজের ভাইকে কল দিতে যাব না। গাল পেতে চর খাওয়ার ইচ্ছে কারই বা আছে? দেখুন, আমার ফোনে চার্জ নেই, তাই ফোন দিতে পারছি না। নয়তো আপনার কাছে জীবনেও আসতাম না। ভাঙবে তবু মস্কাবে না। নিজের সাহস নেই সেটা বললেই পারতো। আপাতত এটাকে বিদায় করি। আচ্ছা দিচ্ছি, দাঁড়ান। তারপর মারুফ দোয়া দরুদ পড়ে আয়ানকে ফোন দিল। আয়ান রিসিভ করছে না দেখে বারবার দিতে লাগলো। আয়ান ফোনটা রিসিভ করতেই, আবার কল দিবি? তাহলে ফোনের ভিতর গিয়েই লাথি মেরে আসবো বলেই টুট টুট করে কেটে গেল। এদিকে প্রিয়া হাসতে হাসতে নাচেহাল, আর এদিকে মারুফ রেগে রুষার দিকে তাকায়। রুষা বলে উঠল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমি আপনাকে বলেছি নাকি ভাইয়াকে কল দিতে? গেট লস্ট। রুষা মেকি হাসি দিয়ে দৌড়। আয়ান আর প্রিয়া একটা হোটেলে এসে ওদের জন্য রুমে ঢুকলো। রুমে ঢুকেই আয়ান ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে বাইরে বেরিয়ে গেল। এদিকে প্রিয়া কপাল কুচকে আয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। পুরো রুমে প্রিয়া একা, তাও আবার সংসেজে বসে আছে। প্রচন্ড বিরক্ত লাগছে প্রিয়ার। চেঞ্জ করার মতো কোনো জামা কাপড় নেই। এদিকে প্রিয়াকে একা ফেলে কোথায় চলে গেল আয়ান ভাবতেই ভয় লাগা শুরু করেছে প্রিয়ার। কিছুক্ষণ পরেই আয়ান দুই হাতে দুটো ব্যাগ নিয়ে রুমে ঢুকলো। এক হাতে শপিং আর এক হাতে খাবারের ব্যাগ।
আয়ান প্রিয়ার হাত থেকে একটা ব্যাগ দিয়ে দৌড়িয়ে চেঞ্জ করে আসতে বলল। এদিকে প্রিয়ার মুখে হাসি ফুটে উঠল। এতক্ষণে ভারী জামা কাপড় পরে দম বন্ধ আটকে গিয়েছিল। প্রিয়া দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রিয়া ওয়াশরুমে চলে যেতে রুমেই চেঞ্জ করে নিল আয়ান। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে গোলাপি রঙের 3 পিস পরে বেরিয়ে এলো প্রিয়া। এখন বেশ শান্তি লাগছে প্রিয়ার। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে প্রিয়ার। এদিকে আয়ান কালো রঙের টি শার্ট আর ছাই রঙের ট্রাউজার পরে বেলকানিতে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। আয়ানকে দেখে বেশ চিন্তিত লাগলো প্রিয়ার। প্রিয়া গুটি গুটি পায়ে আয়ানের পিছনে দাঁড়িয়ে বলে উঠল, কি কোন সমস্যা? আপনি এখন উসখুস করছেন কেন? আয়ান প্রিয়ার আওয়াজ শুনে পিছনে তাকিয়ে দেখলো এক গোলাপি পরী তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ভেজা চুলে খুব স্নিগ্ধ লাগছে তার প্রিয়তমাকে। আয়ান হুট করে প্রিয়ার কোমর জড়িয়ে এক টানে নিজের কাছে টেনে কপালে কপাল ঠেকিয়ে বলে উঠল, তোমাকে আমার হারানোর বড্ড ভয় হচ্ছে প্রিয়া রানী। এদিকে জাফর শিকদারের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারছি না, আর ওদিকে জাফর শিকদারের লোক আমাদের হন্য হয়ে খুঁজছে। সকালেই এখান থেকে চলে যেতে হবে আমাদের। বলেই এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল আয়ান, যা প্রিয়ার ঘাড়ে এসে পড়ল। মুহূর্তেই কেঁপে উঠল প্রিয়া। তাড়াতাড়ি প্রিয়া নিজেকে ছাড়িয়ে বলে উঠল, কি হয়েছে আপনার? আয়ানের ঘোর কাটল। তারপর আয়ান ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, অনেক রাত হয়ে গেছে, এসো খাবে চলো। তারপর প্রিয়া আর আয়ান ঘরে গিয়ে 2 প্লেট বিরিয়ানি নিল। তা দেখে খুশিতে প্রিয়ার চোখ চিকচিক করে উঠল, কিন্তু পরক্ষণেই 2 চোখ ছলছল করে উঠল। ভেসে উঠল পুরনো স্মৃতিগুলো। এই বিরিয়ানি নিয়ে কতই না 2 ভাই বোন ঝগড়া করত। আয়ান প্রিয়ার চোখ মুছে বলে উঠল, এইভাবে ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত করো, আর আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব জাফর শিকদারের কঠিন শাস্তি পাইয়ে দেওয়ার। প্রিয়া বিনিময়ে মাথা নিচু করে। পরক্ষণেই মনে পড়ে গেল জাফর শিকদার তার বাবার ফোন হন্য হয়ে খুঁজছে। তা আয়ানকে সব খুলে বলে। আয়ান সব শুনে প্রথমে কপাল কুঁচকে, তারপর মুখে ডেভিল হাসি ফুটে ওঠে। আয়ান ঠোঁট কামড়ে হেসে বলে ওঠে, পেয়ে গেছি হাতিয়ার, কাল থেকে অন্য মিশন শুরু। মাঝরাতে হঠাৎ তিশার ঘুম ভেঙে যায়। মনে হলো কেউ তার দিকে ঝুঁকে আছে। কারো গরম নিঃশ্বাস তিশার ঘাড়ে এসে উপচে পড়ছে। তিশার মনে হলো কেউ তার দিকে ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই তিশা ধরফরিয়ে উঠে দৌড়ে গিয়ে লাইট জ্বালালো। লাইট জ্বালাতেই কাউকেই দেখতে পেল না, কিন্তু তিশার বুক এখনো কাঁপছে। পাশে থাকা পানির জগ থেকে ঢক ঢক করে 1 গ্লাস পানি খেয়ে ধপ করে বসে পড়ল তিশা। বোনের ভুল ভেবে ব্যাপারটাকে উড়িয়ে দিল তিশা। তারপর লম্বা একটা নিঃশ্বাস ফেলে গুটি গুটি পায়ে বেলকানিতে চলে গেল। আকাশের পানিয়ে তাকে অস্ফুট সুরে বলে উঠল, রেহান। বলেই হাওমাও করে কাঁদতে লাগলো তিশা, আর বলতে লাগলো, কেন আমাকে ফেলে চলে গেলে রেহান? প্লিজ ফিরে এসো, প্লিজ। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি একটু ভালো নেই। চারিদিকে তোমার স্মৃতি আমায় কুড়ে কুড়ে খাচ্ছে, আমি আর পারছি না। তখনই দূরে কারো শরীরের অবয়ব দেখতে পেয়ে তিশা ভয় পেয়ে ভিতরে চলে যায়। এদিকে প্রিয়া বলে উঠল, মিশন? কিসের মিশন শুরু? আয়ান ফ্রুকুচকে পেয়ার দিয়ে তাকিয়ে কিছুক্ষণ থেমে পরপরই বলে উঠল, গাথি। বলে খাওয়ায় মনোযোগ দিল। প্রিয়া রেগে বলে উঠল, কি বললেন আপনি? ভেবেছিলাম তুমি শুধুই গাথি, আর এখন তো দেখছি সাথে কালাও আছো। আই মিন কানে কম শোনো। হিউ, আপনি একটা নিরামিষ ফাজিল অভদ্র। বাকিটুকু বলার আগেই দেখলো আয়ান প্রিয়ার দিকে গম্ভীর ভাবে তাকিয়ে আছে। তাতে প্রিয়া একটু থতমত খেয়ে গেল। আয়ান চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক রেখে বলে উঠল, প্রিয়া, রেহানের কাছে কাকাইয়ের যে ফোনটা ছিল সেটা কোথায়? রেহান কি ওটা ইউজ করেছে? ব্যাপারটা কি বলুন তো? প্রথমত ওই জাফর কুত্তাটুকু শিকদার, তারপর আপনি ওই একটা সামান্য ফোন নিয়ে কি করবেনটা কি? সত্যি করে বলুন তো, ওই ফোনে কোন জাদুর যন্ত্র মন্ত্র আছে? নাকি যে জাফর আর আপনি উঠে পড়ে লেগেছেন? জাস্ট শাট আপ। যা জিজ্ঞেস করছি তা সোজাসুজি উত্তর দিতে পারো না। সামান্য জিনিস সেই অসামান্য কিছু লুকিয়ে থাকে, বুঝলা? আর জাফর শিকদার ওটা খুঁজছে নিশ্চয়ই এমনি এমনি নয়। এবার প্রিয়া বুঝতে পারছে কিসের জন্য জাফর ওর বাবার ফোন খুঁজছে। আমার যতদূর মনে পড়ে ওই ফোনটা ভাইয়া ব্যবহার করেনি, বরং সযত্নে আলমারিতে তুলে রেখেছে। আর ওই ফোনটা তো গ্রামের বাড়িতে, যেখানে আমরা প্রথম ছোট থেকে থাকতাম মামুনিদের সাথে। জানি না এখন ওখানে পাওয়া যাবে কিনা। এতদিনে হয়তো ওই বাড়িটা অন্য কারো দখলে।
আয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠল, কালকেই আমরা ওখানে যাচ্ছি। এদিকে প্রিয়া খুশিতে চোখ 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 করে উঠল আর মনে মনে বলতে লাগলো, কতদিন পর নিজের গ্রামে যাব, সেখানে আমার কত বন্ধু আছে, অনেকদিন পর জরিনার সাথে দেখা হবে। বলেই মুচকি হাসি দিল প্রিয়া। এদিকে প্রিয়ার মুচকি হাসির 12টা বাজিয়ে দিয়ে আয়ান বলে উঠল, ওখানে কোনো জরিনা ফরিনার সাথে দেখা করা চলবে না, মনে রেখো, সেখানে যাচ্ছি অন্য একটা কাজে। এদিকে প্রিয়া হা হয়ে গেল আয়ানের কথা শুনে। এই বজ্জারটা কি করে জানলো? হা করে তাকিয়ে আছো কি? তাড়াতাড়ি খাওয়া শেষ করে ঘুমোতে এসো। এই বলে আয়ান উঠে চলে গেল। এদিকে প্রিয়া অল্প একটু খেয়ে উঠে চলে গেল। আয়ান খাটে বালিশে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে, আর এদিকে প্রিয়া আঙুলে ওড়না পেঁচাচ্ছে। আয়ান চোখ বন্ধ রেখেই বলতে শুরু করলো, আজ দাঁড়িয়ে থেকেই রাত পার করে দিবে নাকি? আমি ঘুমাবো কোথায়? আমি এক বেডে আপনার সাথে থাকতে পারবো না। আয়ান ফট করে এক টানে প্রিয়াকে আয়ানের বুকের উপরে ফেললো। তারপর আয়ান বলে উঠল, সমস্যা কি তোমার? আমার পাশে না তো কার পাশে ঘুমাবে? আজকে কিন্তু আমাদের বাসর রাত, তাই আমার রাইট আছে তোমার সাথে অনেক কিছু করার, তাই আমাকে রাখিও না। এদিকে প্রিয়ার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তা দেখে আয়ান মুহূর্তেই হেসে দিল আর নিজেকে সামলিয়ে প্রিয়ার 2 গাল আলতো ভাবে ধরে বলে উঠল, ওকে ওকে, রিল্যাক্স, আমি তোমায় কিছুই করছি না, শুধু শুধু ভয় পেও না। তুমি না আমায় বিশ্বাস করো? বেশি কথা না বলে ঘুমাও। বলেই প্রিয়াকে ছেড়ে দিল। এদিকে প্রিয়া ছাড়া পেতেই আয়ানের উল্টো পাশে শুয়ে পড়ল। আয়ান একটা মুচকি হাসি দিয়ে প্রিয়ার উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। এদিকে আয়ানের প্রত্যেকটি কথা প্রিয়ার মনে এক ভালো লাগার অনুভূতি সৃষ্টি করছে। এত ভালো কেন মানুষটা? দিন দিন কি তাহলে প্রিয়া আয়ানের প্রেমে পড়ে যাচ্ছে? ভেবেই প্রিয়া একটু লাজুক হাসি দিল। কিন্তু প্রিয়ার তো এখন ঘুম আসছে না, ইচ্ছে করছে আয়ানকে জড়িয়ে ধরে ঘুমোতে। কিন্তু আয়ান যদি কিছু মনে করে, তাই প্রিয়া আয়ানকে চেক করতে লাগলো আয়ান ঘুমিয়েছে কিনা। আয়ানের ঘুমন্ত মুখটা দেখেই প্রিয়ার কেন জানি তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। প্রিয়া আর দেরি না করে আস্তে আস্তে আয়ানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙে আয়ানের ধাক্কা ধাক্কিতে, তাই প্রিয়া ধরফরিয়ে উঠে বসলো। প্রিয়া হাত দিয়ে চোখ কুচকে বলে উঠল, কি হয়েছে? এবার ধাক্কাধাক্কি করছেন কেন? তাড়াতাড়ি ওঠো, জাফর শিকদারের লোক নিচে দাঁড়িয়ে আছে। এটা শুনেই প্রিয়ার ঘুম উঠাও, তাই প্রিয়া বলে উঠল, এখনো দাঁড়িয়ে আছি কেন? তাহলে আসুন দৌড় দিই। এই বলে প্রিয়া যেই দৌড় দিতে যাবে, অমনি আয়ান প্রিয়ার হাত ধরে ফেলে। আগে ফ্রেশ হয়ে আসো, তারপর বেরোবো। প্রিয়া বলে উঠল, সাত সকালে মজা না করলেও পারতে। মজা করিনি, ওরা এলো বলে, একটু পরেই আসবে, তুমি দেখে নিও। প্রিয়া কিছু না বলে ভিংসি কেটে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর নিচে হট্টগোল শুনে প্রিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। প্রিয়া কিছু বলতে যাবে তার আগেই আয়ান বলে উঠল, বলেছিলাম না ওরা এসে যাবে, এই দেখো, বলতেই হাজির নাজির। এই বলে প্রিয়ার হাত ধরে দৌড়ে বাইরে বেরিয়ে গেল। এদিকে ভয়ে প্রিয়ার বুক কাঁপছে। আয়ান আর প্রিয়া সিঁড়ি দিয়ে দ্রুত নামছে। প্রিয়া বলে উঠল, লিফট থাকতে সিঁড়ি কেন? গাধা নাকি তুমি? লিফট দিয়ে যাওয়া আর ওদের হাতে পড়া একই কথা। এই বলে দৌড়তে লাগলো। এদিকে জাফর শিকদারের লোকেরা লিফট দিয়ে অলরেডি আয়ানের রুমের কাছে এসে পড়েছে, কিন্তু রুমে গিয়ে কাউকে পেল না। একজন বলে উঠলো, ওরা। এই বলে সবাই দ্রুত নিচে যেতে লাগলো। এদিকে আয়ান আর প্রিয়া বাইকে উঠে বাইকে বসে স্টার্ট দিয়ে দিয়েছে। জাফর শিকদারের একজন লোক দেখে ফেলে। তারপর ওরা দৌড়ে গাড়িতে বসে আয়ানকে ফলো করতে থাকে। এদিকে প্রিয়া কান্না করে দিয়েছে। এখন আয়ান প্রিয়াকে বলে ওঠে, প্রিয়া, আমায় শক্ত করে ধরে রাখো। এই বলে ফুল স্পিডে বাইক ছেড়ে দেয়। গ্রামের এলাকায় সকালটা যে এত সুন্দর তা নিজের চোখে কখনো না দেখলে বিশ্বাস করতো না রুষা। চারিদিকে সবুজ গাছপালা, প্রত্যেকটা গাছে ফুল ফল, পাখির কিচিরমিচির, সব মিলিয়ে পরিবেশটা মনোমুগ্ধকর। রুষাদের গ্রামের বাসাটা বেশ পুরনো একটা বাড়ি, অনেক আগের আমলের এই বাড়িটা। আগে মানুষ এই বাড়িগুলো দেখলে জমিদার বাড়ি বলতো। ছাদে দাঁড়িয়ে এসব ভাবছিল আর আচার খাচ্ছিল রুষা। তখনই ফট করে কেউ আচারের বাটিটা ছিনিয়ে নিল। রুষা রেগে পিছনে তাকাতে চোখ বড় বড় করে ফেললো। আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আর আমার আচারের বাটিটা দিন বলছি। এই প্রথম কাউকে খালি পেটে রোদে দাঁড়িয়ে আচার খেতে দেখছি। আমি খালি পেটে খেলে আপনার কি? দিন বলছি। আর খেতে হবে না, পরে পেট খারাপ করলে টের পাবেন। পেট খারাপ হলে আমার হবে, আপনার কি তাতে? এখন কিন্তু আমার খুব রাগ হচ্ছে। ভালোই ভালোই দিন বলছি।
এবারে সকলের খেয়াল রাখে, ইটস মাই ডিউটি। আর না দিলে কি করবেন শুনি? বেশি কিছু না, আপনি যেভাবে নিয়েছেন আমি সেভাবেই নিব। এই বলে হাত বাড়িয়ে নিতে গেল মারুফ আচারের বাটিটা অন্য হাতে নিয়ে নেয়। আপনি আমার সাথে জোরাজুরি করে পারবেন না, তাই বলছে সরে যান, নয়তো ব্যথা পাবেন। এটা বলে আচারের বাটি টান দিতেই রুষা রেলিং টপকে যে পড়ে যাবে, অমনি মারুফ রুষাকে দুই হাত পেঁচিয়ে কোমর জড়িয়ে ধরে। এদিকে রুষা মারুফের শার্ট খামচে ধরে আছে। কিছুক্ষণ হতভম্ব হয়ে দুইজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ব্যাপারটা বুঝতে পেরে দুইজনই সরে দাঁড়ায়। মারুফ রুষার উল্টো ঘুরে মুচকি হাসতে লাগলো, আর রুষা লজ্জা পেয়ে দ্রুত সেই জায়গা ত্যাগ করে। এদিকে মাঝ রাস্তায় এসে আইনের বাইক খারাপ হয়ে যায়। কি হলো, বাইক থামালেন কেন? জলদি করুন, ওরা এদিকে আসছে। আয়ান বলে উঠল, ও শিট, এই বাইক আর চলবে না, নামো। তাহলে এখন কি হবে? ওদের হাতে ধরা পড়তে হবে? ধুর, এই বাইকটা নষ্ট হওয়ার আর কোনো জায়গা পেল না। ওদের হাতে এত সহজে ধরা পড়লে চলবে না। প্রিয়া, কাম ফার্স্ট, এখন দৌড় ছাড়া কোনো অপশন নেই। ওদিকে পরপর দুটো জিপ প্রিয়াদের দিকে এগিয়ে আসছে। তা প্রিয়া দেখতে পেয়ে ভয় ঢুক গেল। ওদের গাড়ির স্পিডের সাথে আমরা পারবো না, শুধু শুধু দৌড়ি কাজ নেই, চলুন ওদের হাতে ধরা পড়ি। গাধার মতো কথা বলো না, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব, তবুও সহজে হার মানবো না। তুমি আমার পিছনে সরে দাঁড়াও। প্রিয়া আয়নের কথা মতো পিছনে দাঁড়াতেই আয়ন পকেট থেকে দেশলাই বের করে বাইকে আগুন ধরিয়ে দিল। এদিকে লোকগুলো ওদের কাছে চলে এসেছিল প্রায়। সামনে আগুন দেখে জোরে ব্রেক কষল। এই সুযোগে আয়ান প্রিয়া উল্টো দিকে দৌড়। তখন একজন লোক বলে উঠল, আরেকজন বলে উঠল। তারপর লোকগুলো গাড়ি থেকে নেমে জিপের পিছন থেকে পানি এসে আগুন নিভাতে লাগলো। বেশ কিছুক্ষণ আগুন নিভাতে সক্ষম হলো। তারপর তারা আবারও আয়ান আর প্রিয়ার পিছু নিল। এদিকে আয়ান প্রিয়া ঝড়ের গতিতে দৌড়তে লাগলো। কিছুদূর গিয়ে প্রিয়া ধপ করে বসে গেল। তারপর প্রিয়া হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আমি দৌড়তে পারছি না, প্লিজ আপনি চলে যান, আমি আর পারবো না। প্রিয়া, কি সব বলছো? আমি চলে যাব মানে? তোমাকে একা ফেলে আমি এক পাও লড়ছি না। দেখুন, আপনি চলে যান প্লিজ, আমার কিছু হবে না। আমি পলক চৌধুরীর মেয়ে, কাউকে ভয় পাই না। আমি আমার রক্ষার ঠিক বুদ্ধি খাটিয়ে ওদের থেকে বেঁচে যাব, কিন্তু আমার চোখের সামনে আপনার কোনো ক্ষতি হতে দেখতে পারবো না। প্লিজ আপনি চলে যান। অনেক পাকামো করেছো তুমি। লড়তে হলে আমরা দুজনেই লড়বো, তবুও আমি তোমায় ফেলে কোথাও যাচ্ছি না। ওদিকে জাফর শিকদারের লোকেরা ওদের দিকে এগিয়ে আসছে। তা দেখে প্রিয়া চোখ বড় বড় করে ফেললো। এত কথা কেন বলছেন আপনি? দেখুন, ওরা এদিকে আসছে, আপনি একা ওদের কিছু করতে পারবেন না। প্লিজ আপনি চলে যান। ধাক্কা দিয়ে আয়নকে সরিয়ে দিয়ে আয়ন একবার জিপের দিকে তাকিয়ে একবার প্রিয়ার দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে উঠল, আর ইউ শিওর? প্রিয়া চোখ বন্ধ করে বলে উঠল, হ্যাঁ। এটা বলতেই আয়ন জঙ্গলের ভিতর দিয়ে দৌড়তে লাগলো। প্রিয়া আয়নের চলে যাওয়ার পানে তাকিয়ে রইল। হাফ ছেড়ে পিছনে ঘুরতেই একটা শক্ত হাত প্রিয়াকে থাপ্পড় মেরে বসলো। আচমকা থাপ্পড়ে প্রিয়া তাল সামলাতে না পেরে রাস্তায় ছিটকে পড়ল। প্রিয়া মাথা তুলে দেখতে পেল ওর চারপাশে অনেকগুলো লোক দাঁড়িয়ে বিশ্রী ভাবে হাসা শুরু করেছে। সবার হাতে আছে অস্ত্র আর হকি স্টিক। প্রিয়া এখন বেশ ভয় পাচ্ছে। আয়নের প্রত্যেকটি কথা কানে বাজছে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব। পরক্ষণেই প্রিয়ার রেহান আর তার গোটা পরিবারের কথা মনে পড়ে। সাথে সাথে চোখ মুখ শক্ত করে প্রিয়া। একটা ছেলে প্রিয়ার থেকে ওড়না টান দিতেই প্রিয়া সেটা শক্ত করে ধরে ফেলে। প্রিয়ার আগে ফুসতে ফুসতে ছেলেটার জায়গা মতো লাথি মেরে বসে। সাথে সাথে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে দুজন লোক প্রিয়ার দিকে এগিয়ে আসে, বিশ্রী গালাগালি করতে করতে। যে ছেলে দুটো প্রিয়াকে থাপ্পড় মারতে যাবে অমনি প্রিয়া ছেলেটার এক হাত মোচড়ে ধরে আর একটা ছেলের পেটে সজোরে লাথি মারে। আবারও উল্টো দিকে ঘুরে হাঁটু দিয়ে প্রথম ছেলেটির নাক বরাবর লাথি মারে। ফলে দুজনেই মাটিতে লুটিয়ে গড়াগড়ি খায়। তখনই পেছন থেকে একটি ছেলে প্রিয়াকে জড়িয়ে ধরে। প্রিয়া তার হিল জুতো দিয়ে ছেলেটির পায়ে আঘাত করে। এতে ছেলেটি জোরে চিৎকার করে মাটিতে বসে পড়ে। পিছন থেকে আরেকটি হাত প্রিয়ার চুলের মুঠি শক্ত করে ধরে। এতে প্রিয়া ব্যথায় কুকিয়ে ওঠে। সব শক্তি নিমিষেই উধাও হয়ে যায়। প্রিয়ার চুল ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যায়। তখন একটা কুড়াল এসে সোজা লোকটির পিঠ বরাবর ঢুকে যায়। ছেলেটা একটা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে। প্রিয়া অবাক হয়ে বিষয়টি বোঝার জন্য পিছনে তাকাতেই আয়ানকে দেখতে পায়। আয়ান রেগে চোখ মুখ লাল হয়ে আছে। আয়নের পিছনে কয়েকজন লোক কাছে কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে। লোকগুলোর পরনে লুঙ্গি আর মাথায় গামছা বাঁধা।
সম্ভবত এরা কাঠুরে, এই জঙ্গলে কাঠ কাটে। তার মানে এর জন্য আয়ান দৌড়ে জঙ্গলের ভিতরে যায়। মুহূর্তেই প্রিয়ার মুখে হাসি ফোটে। আয়ান রেগে উড়াধুরা জাফর শিকদারের লোকদের মারতে থাকে, আর আয়ানের পেছনের লোকগুলো কুড়াল নিয়ে দৌড়ে গুন্ডাদের দিকে এগিয়ে যায়। পরিস্থিতি গরম দেখে লোকগুলো জলদি পালিয়ে যায়। আয়ান দৌড়ে এসে প্রিয়াকে বুকের মাঝে চেপে ধরে। প্রিয়া আয়নের ছোঁয়া পেতেই ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। প্রিয়া জানতো আয়ন ঠিক প্রিয়াকে বাঁচাতে আসবে, কিন্তু তা যে এত দ্রুত হয়ে যাবে ভাবতে পারেনি প্রিয়া। তার মানে আয়ন প্রিয়াকে ফেলে যায়নি, এটা ভাবতে প্রিয়ার বুকে এক প্রশান্তির বাতাস বয়ে যায়। আয়ান প্রিয়ার মুখ আলতো করে তুলে ধরে বলে উঠল, তোমার কোথাও লাগেনি তো? আমি কি আসতে দেরি করে ফেলেছি? প্রিয়া ফিক করে হেসে বলে, একদমই না। তারপর আয়ান আবারও চোখ তাকিয়ে বলে উঠল, হঠাৎ এত সাহসী হয়ে উঠলেন কি করে? আপনি যে এত ফাইট করতে জানেন তা না দেখলে বুঝতামই না। আপনি তো আমাকে সাহসী বললেন। আপনার প্রত্যেকটি কথা আমার কানে সবসময় বাজতে থাকে। মাঝে মাঝে মনে হয় আপনিই আমার শক্তি, আর বাকি রইল ফাইট, সেটা তো আপনার কাছ থেকে কপি করার চেষ্টা করেছি। যতই হোক আয়ান চৌধুরীর বউ বলে কথা। এদিকে প্রিয়া লজ্জায় নুয়ে যাচ্ছে, তখনই পিছন থেকে একটি লোক বলে উঠল, এখানে তোমাদের থাহাটা ঠিক হইব না বাজান। আয়ান ঘাড় ঘুরিয়ে বলে উঠল, জি চাচা, আপনারা আমার অনেক উপকার করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা সবাইকে অনেক ধন্যবাদ। আরে বেটা, এত ধন্যবাদ দিতে হইব না। কেউ বিপদে পড়লে আমরা সবসময় সাহায্য করতে আহি। তা তোমরা যাইবা কই? আসলে আমরা গঙ্গাপুর নামে একটি গ্রামে যাব। কিন্তু তোমরা তো ভুল রাস্তা দিয়ে অনেক দূর পর্যন্ত আইসা পড়ছো। এখান থেকে গঙ্গাপুর যাইতে অনেক দেরি হইব, আর এখান থেকে আবার ফিরে যাইতেও অনেক দেরি হইব। যারে বলে মাইস নদীতে পড়ছো। কি আর করার চাচা, আচ্ছা এতটুকু যখন এসে পড়েছি তবে আর পিছু ফিরে যাব না। শুধু এটুকু বলে দিন, এখান থেকে গঙ্গাপুর যেতে কোন দিক দিয়ে যাব? সে এখন অনেক মেলা পথ। এই জঙ্গল পার হইয়া মরুভূমির মতো একটা বিশাল মাঠ দেখবা। সেই মাঠে শুধু ফল আর ফুলের গাছ, ভীষণ সুন্দর জায়গা। পরে একটা নদী, নদীর ওপারে একটা বাজার আছে। সেখান থেকে রিক্সাওয়ালারে কইলে দূর দূরান্ত পথ পার হইয়া গঙ্গাপুর গ্রামের দেখা পাইবা। অনেক ধন্যবাদ চাচা, আপনারা অনেক উপকার করলেন আমার। এই দেখো, অত ধন্যবাদ দিতে হইব না। আসো, আমগো বাড়িতে খাইয়া জিরাইয়া পরে যাইও। আর এদিকে কোনো ঘর বাড়ি বেশি নাই। আয়ান যেতে না চাইলে লোকটির অনেক অনুরোধ যেতে বাধ্য হয়। এদিকে তিশা বাগানে মন খারাপ করে বসে আছে। তিশার সিল্কি চুলগুলো বাতাসে এলোমেলো ভাবে উঠছে, তার চোখ দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে পানি। রেহান পাশে থাকলে হয়তো চুলগুলো কানে গুঁজে দিত। তখনই এক হাত তিশার চুলগুলো কানের নিচে গুঁজে দিল। এক অতি পরিচিত ছোঁয়া পেতেই হকচকিয়ে উঠে ঘাড় ঘুরিয়ে মানুষটাকে দেখার জন্য তাকাতেই বড় একটা ঝটকা খেল। অস্ফুট স্বরে বলে উঠল, রেহান, তুমি বেঁচে আছো? খুশিতে দিক হারিয়ে হাওমাও করে রেহানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো তিশা। এদিকে রেহান তিশাকে শান্ত করে ব্যস্ত হয়ে পড়ল। এই তিশা, কাঁদছো কেন? আমি এসে পড়েছি তো, দেখো দেখো, যদি এভাবে কান্না করো আমি চলে যাব বলে দিলাম। বলেই তিশার কপালে চুমু দিয়ে ভরিয়ে দিল। তবুও তিশার পাগলামি থামছে না। তার পাশে পাখির গান গাইছে, যেন তিশার সাথে এরাও খুশিতে আত্মহারা হয়ে আছে। তখনই তিশা ধরফড়িয়ে উঠে বসলো। রুষা এতক্ষণ তিশাকে ধাক্কাচ্ছে, তারা বলতে লাগলো, তিশা আপু, আপু তোমার কি হলো? মাগরিবের আজান পড়লো, তুমি না নামাজ পড়বা? তিশা হতবাক হয়ে তাকিয়ে রইল। এতক্ষণ স্বপ্ন দেখছিল। মুহূর্তে নিরাশ হয়ে ওয়াশরুমে চলে গেল তিশা। এদিকে কই গো বসন্তের মা? দেখো আমাগো বাইত কারা আইছে। বলতে বলতে এক মহিলা ঘর থেকে বেরিয়ে এলো। প্রিয়া আয়নের এক হাত চেপে ধরে আছে। তখনই একটি মেয়ে দৌড়ে এসে লোকটিকে জড়িয়ে ধরে বলে উঠল, আব্বা, আমার জন্য চুড়ি আনছো? এটা বলেই আয়ান আর প্রিয়ার দিকে ছোট ছোট চোখ করে তাকায়। আব্বা, হেরা কেডা? ওরা হইল আমাগো বাড়ির মেহমান। কই তোর মা কই? আর আজকে কাট কাটতে পারিনি রে মা, তোর লাগে কালকা চুরি কিনে আনুমনে। আইসা আব্বা। ওমা, দেখো আমাগো বাড়ি নতুন মেহমান আইছে। এই বলে একটা মহিলাকে ঘরের ভিতর থেকে হাত ধরে নিয়ে আসে। মহিলাটি মাথায় খোপা বাঁধতে বাঁধতে এগিয়ে এসে বলে উঠল। তারপর লোকটি বলে উঠল,
জি, আমার নাম প্রিয়া। তারপর লোকটি সব ঘটনা খুলে বলল। এই বলে মহিলাটা দ্রুত রান্নাঘরে চলে গেল। এদিকে বসন্তী প্রিয়াকে বলে উঠল, আপা চলো তোমার ঘরে নিয়ে যাই। আফা, এটাই আমাদের ঘর, কোনো অসুবিধা হলে আমারে কইও, জানি তোমাদের একটু কষ্ট হইব। আরে না না, আমাদের একটু অসুবিধা হবে না। আচ্ছা, আমার পাশে বসো। মেয়েটি কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। তারপর আস্তে আস্তে প্রিয়ার কাছে বসলো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। তুমি? এবার এসএসসি দিলাম। আর আমাকে আফা ডাকবে না, সুন্দর করে আপু ডেকো, ওকে? ঠিক আছে আপু, তুমি যেমনি সুন্দর তেমনি তোমার মনটাও সুন্দর। এখন চলো, আম্মা কইছে গোসল কইরা এই শাড়িটা পরতে। আচ্ছা চলো, কিন্তু আমি তো পড়তে পারি না। আরে আমি আছি কি করতে, চলো তো আমার লগে। এ বলে বসন্তী প্রিয়াকে নিয়ে নদীতে গেল। কিছুক্ষণ পর প্রিয়া গোসল করে ঘরে আসতেই আয়ানকে দেখতে পেল। আয়ানকে দেখা মাত্রই প্রিয়া হা হয়ে গেল। আয়ানের পরনে লুঙ্গি, শরীরে সাদা রঙের গেঞ্জি, গলায় গামছা পেঁচানো। প্রিয়া ফিক করে হেসে দিল। এদিকে আয়ান হাসির আওয়াজ পেয়ে পিছনে তাকাতেই থমকে গেল। প্রিয়ার পরনে সুতি শাড়ি, মাথার চুলগুলো গামছা দিয়ে পেঁচানো, একেবারে গ্রামের মেয়েদের মতো লাগছে। আয়ান ঠোঁট কামড়ে হেসে প্রিয়াকে এক টান দিয়ে কোমর পেঁচিয়ে জড়িয়ে ধরল। আয়ানের এহেন কাণ্ডে প্রিয়ার চোখ বড় বড় করে ফেলল। কি কি করছেন আপ? বাকিটুকু বলতে না দিয়ে আয়ান প্রিয়ার মাথা থেকে গামছা খুলে ফেলল। এদিকে প্রিয়া চোখ বন্ধ করে ফেলল। কখন যে আয়ান দূরে সরে গেল টেরই পায়নি প্রিয়া। বসন্তী এসে প্রিয়াকে ঝাঁকি দিল। আপু, তোমার কি শরীর খারাপ লাগতেছে? চোখ বন্ধ করে রই লাগছে, আম্মা খাইতে ডাকতেছে। প্রিয়া হকচকিয়ে বলে উঠল, যাচ্ছি। উনি কোথায়? ভাইজান তো কখন চলে গেছে, এখন চলো তো। এই বলে প্রিয়াকে টেনে নিয়ে গেল। এদিকে প্রিয়া মনে মনে আয়ানের 14 গোষ্ঠী উদ্ধার করছে। এদিকে পার্টিতে বসে আছে আয়ান আর বসন্তীর বাবা। সামনে হরেক রকমের রান্না, বাটিতে ছোট মাছ, বড় মাছ, মুরগির মাংস এবং সবজি। এদিকে আয়ান দিব্যি আয়েশ করে খাচ্ছে আর ওদের সাথে গল্প করছে। বসন্তীর মামা পাখা দিয়ে বাতাস করতে ব্যস্ত, মনে হচ্ছে জামাই আদর করছে। আয়ান প্রিয়াকে দেখা মাত্রই দুষ্টু হেসে চোখ মেরে দিল। প্রিয়া ভেঙচি কেটে আয়ানের পাশে বসলো, সাথে বসন্তীও। ওদের সবার সাথে এতক্ষণ ভালো ভাব জমে গেছে। রাতে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে প্রিয়া। জ্যোৎস্না ভরা রাতের চাঁদের আলো প্রিয়ার মুখে এসে পড়েছে। মৃদু বাতাসে প্রিয়ার চুলগুলো এলোমেলো ভাবে উঠছে। মনে পড়ছে প্রিয়ার অতীতের স্মৃতি, ভাসছে রেহানের সাথে কাটানো কিছু মুহূর্ত। কতই না চকলেটের জন্য বায়না ধরতো, এক আলমারি ভর্তি চকলেট রেখে বলতো চকলেট আনেইনি। কত ঝগড়া চুল ধরে টানাটানি করতো দুই ভাই বোন মাছের মাথার জন্য। প্রিয়ার সাথে ঝগড়া করে তার বিড়াল ছানাকে মারতো। এটা মনে পড়তেই প্রিয়া আটকে ওঠে। প্রিয়ার বিড়াল ছানা, সেটা কি হলো? নিশ্চয়ই পুড়ে ছাই হয়ে গেছে। এটা ভাবতেই প্রিয়ার ভিতরটা শিউরে ওঠে। বোবা একটা প্রাণী, সেটা জীবনটাও বুঝি এত এটুকু ছিল। সবই তো শেষ, আর এটা থাকবে কি করে? ভিতরে ভিতরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে প্রিয়ার। অসহ্য যন্ত্রণা হচ্ছে। যে যন্ত্রণা তীব্র হয়ে চোখ থেকে অঝোর ধারায় ফোঁটা ফোঁটা পানি পড়ছে। তখনই ঘাড়ে কারো গরম নিঃশ্বাস অনুভব করছে প্রিয়া। প্রিয়ার ঘাড়ে চুল সরিয়ে দিয়ে পিঠে একটি গভীর চুমো দিল। সাথে সাথে প্রিয়া চোখ বড় বড় করে ফেলল। বুকের ভিতরে তলপাড় হচ্ছে প্রিয়ার। আয়ান প্রিয়ার দুই কাঁধ ধরে এক ঝটকায় আয়ানের মুখোমুখি করলো। তারপর দেওয়ালের সাথে প্রিয়ার দুই হাত চেপে ধরে নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আস্তে আস্তে আয়ান প্রিয়ার গলার কাছে মুখ নিতেই প্রিয়া বলে উঠল, না প্লিজ ছাড়ো না আমায়। তখনই আয়ানের ঘোর কাটলো। সাথে সাথে প্রিয়াকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেল। এদিকে প্রিয়া হাফ ছেড়ে বাঁচলো। তার একটু হলেই অজ্ঞান হয়ে যেত, কিন্তু উনি করলো। এটা ভাবতে ভাবতেই বসন্তী আয়ানকে টেনে ঘরে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিল। তারপর প্রিয়াকে টেনে এনে আয়ানের পাশে বসালো। আয়ান প্রিয়া একে অপরের দিকে তাকিয়ে আছে। তারপর বসন্তী বলে উঠল, এখন লুডো খেলবো, কেউ বাইরে যাবে না। প্রিয়ার সাথে সাথে রাজি হয়ে গেল। আয়ান বলে উঠল, না না, আমি খেলবো না। এটা বলতেই প্রিয়া আয়ানের হাতে চিমটি মারলো। তারপর প্রিয়া বলে উঠল, উনি খেলবে? আয়ান দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, ওকে ফাইন। তারপর আয়ানের প্রথম দানেই ছক্কা উঠল। তারপর বসন্তী এদিকে প্রায় ছক্কা উঠাতে পারছে না। এদিকে আয়ান আর বসন্তী একে অপরের পেছনে লাগলো।
আয়ান বসন্তের একে একে সব গুটি কেটে ফেলছে। বেচারা মন খারাপ করে বসে আছে। এদিকে প্রিয়ার হঠাৎ ছক্কা উঠেছে, সাথে সাথে প্রিয়া চিল্লিয়ে উঠল। আয়ান আগে থেকেই কানে হাত দিয়ে রেখেছে। তার বেচারি বসন্তী হঠাৎ এমন আকস্মিক চিল্লানি শুনে লাফ দিয়ে কাঠ থেকে পড়ে গেছে। এটা দেখে প্রিয়া ফিক করে হেসে দিল। আর আয়ান এই সুযোগে আয়ানের গুটি একেবারে প্রিয়ার গুটির কাছে নিয়ে এসেছে। তারপর আয়ান গলা ঝেড়ে বলে উঠল, এবার তোমার পালা। এদিকে বসন্তী ঠিক করে বসলো। আয়ানের চালে দুই উঠেছে আর প্রিয়ার গুটি কাটা পড়েছে। সাথে সাথে প্রিয়া চোখ ছোট ছোট করে ফেললো। প্রিয়া রেগে বলে উঠল, এটা আমার সাথে চিটিং হয়েছে, আমি আর খেলবো না। এই বলে সমস্ত গুটি এলোমেলো করে ফেললো। তখনই বাসন্তীর মা ঘুমানোর জন্য ডাক দেয় আর বাসন্তী চলে যায়। আর এদিকে প্রিয়া হুট করে কান্না করে দিল। আপনি এটা আমার সাথে করতে পারলেন? আয়ান জোরে হেসে দিল। তারপর প্রিয়ার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে উঠল, আচ্ছা সরি, আমি চিট করেছি, তুমি জিতেছো, এবার হ্যাপি? আপনাকে তো আমি। এই বলে আয়ানের বুকে কিলখুশি মারতে লাগলো। আর আয়ান হাসতে হাসতে বিছানায় পড়ে গেল, সাথে প্রিয়াও। এদিকে জাফর শিকদারের হুঙ্কার ছেড়ে বলে উঠল, তোরা এতগুলো মানুষের কাছ থেকে ওই 2টা মানুষ পালায় কি করে? তোদের বেঁচে আর লাভ কি বল? বাকিরা কাঁপাকাঁপি শুরু করেছে। তার একজন বলে উঠল, জাফর শিকদার মাথা ঠান্ডা করে বলে উঠল, বেশ, এটাই লাস্ট টাইম। এই বলে গটগট করে বেরিয়ে গেল। এদিকে রুষা চুপি চুপি এসে মারুফের ফোনে হাতে নিল। উদ্দেশ্য আয়ানের কাছে ফোন দেওয়া, কিন্তু ফোনের পাসওয়ার্ড দেওয়া রুষা পড়ল বিপাকে। তারপর আন্দাজে একটা পাসওয়ার্ড লিখলো। ফোন যেহেতু মারুফের, পাসওয়ার্ড নিশ্চয়ই মারুফই দেওয়া থাকবে, যেই ভাবা সেই কাজ। কিন্তু রং পাসওয়ার্ড লেখা উঠলো। তখনই কেউ লাফ দিয়ে ফোনটা কেড়ে নিল। অন্যের পার্সোনাল জিনিস ধরতে মানা, আপনি জানেন না? কি এমন পার্সোনাল জিনিস লুকিয়ে আছে আপনার ফোনে? আর আমি কি আপনার পার্সোনাল জিনিস খেয়ে ফেলবো? জাস্ট একটা কলই তো দিব। ঠোঁ। আমার ফোনে কি এমন পার্সোনাল জিনিস আছে সেটা আপনাকে বলতে বাধ্য নই। আমার ফোনে আমার আর আমার জিএফ এর পার্সোনাল জিনিস আছে। ওকে, আশা করছি আমার ফোন ধরার আগে অনুমতি নিয়েই নেবেন। মুহূর্তে রুষার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মাথা নিচু করে বলে উঠল, সরি, একটু অধিকার বেশি দেখিয়ে ফেলেছি। এবার থেকে মনে থাকবে, আর আপনার রুমেও আসবো না। এই বলে দৌড়ে রুষার ঘরের থেকে চলে গেল। এদিকে মারুফ ফোনের লকটা খুলল। লক খুলতেই এক মায়াবী চেহারার মুখ ফুটে উঠল। সেটা আর কারো নয়, রুষার আচার খাওয়ার পিক। আর ফোনের লকের পাসওয়ার্ড রুষা নাম দেওয়া। রুষা ঘরের সব লাইট অফ করে অন্ধকার ঘরে বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে একটু পরপর 2 ফোঁটা জল গড়িয়ে পড়ছে। তা হাতের উল্টো পাশ দিয়ে বারবার মুছে ক্লান্ত হয়ে পড়েছে রুষা। আজ রুষার অবদ্ধ হয়ে পড়েছে এই চোখ দুটো। রুষার কেন এত খারাপ লাগছে তা নিজেও জানে না। তখনই রেহানা বেগম দরজায় কড়া নাড়ে। কিরে, তোকে কখন থেকে ডাকছি, খেতে আয়, নিচে চল, সবাই অপেক্ষা করছে। এই বলে রেহানা বেগম নিচে চলে যায়। এদিকে রুষা আজ খাবে না বলে নিজের সিদ্ধান্তে অটল থাকে। তারপর মনে হয় কার জন্য খাবে সে? যার জন্য রুষা খাবে না বলেছে সে নিশ্চয়ই দিব্যি আয়েশ করে খাচ্ছে। মুহূর্তেই রুষার মুড পাল্টে যায়। তাই আর দেরি না করে নিচে চলে যায়। রুষা আজ মারুফের উল্টো দিক চেয়ার টেনে বসেছে, অন্যদিকে মারুফের সাথেই বসতো। বিষয়টা মারুফের চোখ এড়ায় না। আর চোখে বারবার রুষাকে দেখছে মারুফ, কিন্তু রুষা একবারও মারুফের দিকে তাকায় না। চোখ নিচে বরাদ্দ রেখে খেতে ব্যস্ত। তখনই রেহানা বেগম বলে ওঠে, বিজনেসম্যান আলতাফ চৌধুরীর ছেলের আমার রুষার জন্য সম্বন্ধ নিয়ে আসছেন। তার ছেলের জন্য নাকি আমাদের রুষাকে ওদের বাড়িতে বউ করে নিয়ে যেতে চাই। মুহূর্তে মারুফ বড় বড় করে তাকায়। খাওয়া রেখে রেহানা বেগমের দিকে তাকায়। এদিকে রুষারও একই অবস্থা। মুহূর্তেই গলায় খাবার আটকে যায়। আমি বললাম যে রুষা মাত্র এসএসসি দিয়েছে, এই কম বয়সে আমি ওকে বিয়ে দিতে চাই না। আর আয়ান বাড়িতে নেই, তাই এই বিষয়টা নিয়ে আমি পরে ভেবে দেখব। তারপর তারা বলল যে তার ছেলের নাকি রুষাকেই লাগবে, তাই এখন এঙ্গেজমেন্ট করে রাখবে, পরে না হয় রুষার পড়াশোনা শেষ হলে উঠিয়ে নিয়ে যাবে। কি যে বলো আপা, আমি তো রাজি, কিন্তু আমার মেয়ে যার সাথে সংসার করবে তার পছন্দ বলে একটা কথা আছে না? আগে রুষার পছন্দ হোক, এরপর আয়ান আসুক, তারপর না হয় এঙ্গেজমেন্ট হবে। রুষা চেয়ার ছেড়ে উঠে বলে উঠল, আমার ঘরে ছবি পাঠিয়ে দিন। এই বলে গটগট করে উপরে চলে গেল। এদিকে মারুফ লম্বা একটা নিঃশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিল। আর একটা মুচকি হাসি দিল।
সে কোনোভাবেই রুষাকে কারো হাতে দিবে না। তখনই তিশার মা বলে উঠল। পরক্ষণেই তিশা অগ্নিদৃষ্টি নিয়ে তার মায়ের দিকে তাকায়। গসিট এই বলে খাবার ছুঁড়ে ফেলে উপরে চলে যায়। সাথে সাথে তিশার মা দাঁড়িয়ে যায়। রেহানা বেগম বলে উঠল, আপা এই কথাগুলো এখন না বলেও পারতেন। মেয়েটা আগে স্বাভাবিক হোক, তারপর ওসব নিয়ে আলোচনা করেন। আমিও আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। নিজের মেয়েকে এভাবে দেখতে কারোরই ভালো লাগবে না। এই বলে তিশার পিছু পিছু রেহানা বেগম চলে যায়। তিশার মা দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে তিনি তার রুমে চলে যান। এদিকে মারুফ তার ফোনটা টেবিলের উপর রেখে চলে যায়। তিশা দৌড়ে এসে ফোন থেকে রেহান আর তিশার ছবি বের করে বুকে চেপে ধরে কাঁদতে শুরু করে আর বলতে থাকে। তখনই রেহানা বেগম তিশাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে। তিশা রেহানের কথা মতো শান্ত হয়ে যায়। সকালে প্রিয়া আর আয়ান কাপড় চেঞ্জ করে রেডি হয় তাদের গন্তব্য রওনা দিতে। এদিকে বসন্তীর মন খারাপ, তারা চলে যাবে বলে। এই একদিনে প্রিয়ারও এক অদ্ভুত মায়া কাজ করে এদের প্রতি। এদিকে বসন্তীর মা তাড়াতাড়ি রান্না করে টিফিনে করে ওদের জন্য কিছু খাবার আর পানি একটা ব্যাগে করে দিয়ে দেয়। বসন্তীর মা বসন্তীকে দিয়ে খাবার পাঠিয়ে দেয় আর উনি ঘরে বসে আঁচলে মুখ চেপে কান্না করতে থাকে। জানেন না আর কোনোদিন দেখা হবে কিনা, ভাগ্য হবে কি আর মা বা ডাক শোনার। এতদিনে প্রিয়া ওদের মন জয় করে ফেলেছে। বসন্তীর মতো প্রিয়াও সুন্দর করে মা ডাকতো। বসন্তীর বাবার হাতে আয়ান কিছু টাকা তুলে দিতে চাইলে নেয় না বসন্তীর বাবা। আয়ান বলে ওঠে, আপনি যদি আমাকে ছেলে হিসেবে দেখেন তাহলে এটা নেবেন, নয়তো আর কোনো দিনও আসবো না। এক প্রকার জোর করেই বসন্তীর বাবার হাতে টাকা তুলে দেয়। বসন্তী খাবারের প্যাকেট দিয়ে মন খারাপ করে চলে যেতে নিলেই আয়ান ডেকে বলে ওঠে, বসন্তী দাঁড়াও। বসন্তী সাথে সাথে দাঁড়িয়ে যায়। প্রিয়া দৌড়ে এসে বসন্তীকে জড়িয়ে ধরে। এই যে বোন, আজকে চলে যাচ্ছি আর তুমি মন খারাপ করে আছো। আপু বলে জড়িয়ে ধরে। আপু তোমরা আর যাইতেছো গা, আমার অনেক খারাপ লাগতেছে। আরে বোকা মেয়ে, আবার আসবো ভেবো না, আর আসবো না। দেখি চোখ মুছো। আর হ্যাঁ দেখো তোমার ভাইজান তোমার জন্য কি এনেছে। এই বলে বসন্তীর হাতে এক বক্স চুরির বক্স ধরিয়ে দিল। বসন্তীর সাথে সাথে চোখ বড় বড় করে ফেললো। ভাইজান তুমি আমার জন্য এতগুলো চুরি কিনছো, শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করছো। আয়নের দিকে ছলো ছলো চোখে তাকিয়ে, ধুর বোকামে, বোনের জন্য ভাই কিছু কিনলে টাকা নষ্ট করা হয় না। বসন্তীর খুশিতে চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো আর চুরির বক্সটায় একবার হাত বুলিয়ে নিল। প্রিয়া বলে উঠল, মা তুমি কি ঘরে বসে থাকবে? তোমার মেয়েকে বিদায় দিবে না? সাথে সাথে বসন্তীর মা দৌড়ে এসে প্রিয়াকে জড়িয়ে ধরলো। এবার পরক্ষণেই চোখ মুখ শক্ত করে ফেললো আর বলতে লাগলো। এই বলে চলে যেতে নিলে অমনি প্রিয়া বলতে লাগলো, 100 বার মা ডাকবো, এবার কয়েকদিন পরে আসবো, সাথে নাতিপুতি নিয়ে আসবো, তৈরি থেকো কিন্তু। বলেই প্রিয়া পেছন থেকে বসন্তীর মাকে জড়িয়ে ধরলো। সাথে সাথে সবাই ফিক করে হেসে দিল। আয়ান ঠোঁট কামড়ে হেসে প্রিয়ার দিকে তাকিয়ে আছে। প্রিয়া এখন বুঝতে পারছে মজার ছলে কি বলে ফেললো। বসন্তীর মা প্রিয়ার কপালে চুমু দিয়ে বলে উঠল। এভাবেই কিছুক্ষণ পর আয়ান আর প্রিয়া সবার থেকে বিদায় নিয়ে রওনা দিল। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে লাগলো আয়ান আর প্রিয়া। মাথার উপর সূর্য মামা মনে হয় আজ মামির সাথে রেগে তাপ ছড়াচ্ছে। আয়ান আগে আগে হাঁটছে আর প্রিয়া চারপাশ চোখ বুলিয়ে দেখতে লাগলো। আয়ান রেগে বলে উঠল, আজ রাতটা জঙ্গলে কাটিয়ে দেওয়ার প্ল্যান করছো নাকি? প্রিয়া ভেংচি কেটে বলে উঠল, এই জঙ্গল শেষ করতে আর কতক্ষণ লাগবে? তোমার মতো নিরামিষ হাঁটলে জীবনেও এটা পার করতে পারবো না। আপনি আমাকে নিরামিষ বলছেন? আমি হাঁটলে না মাটি কাঁপবে। চাপাবাজি বাস্তব জীবনে কোনো কাজে লাগে নাই, তাই বেশি কথা না বলে হাঁটো। আমি চাপাবাজ? দাঁড়ান, আপনার আগে হেঁটে যদি আমি না যেতে পেরেছি, আমার নামও প্রিয়া চৌধুরী না। এই বলে জোরে হাঁটা দিল, কিন্তু আয়ানকে তো ছাড়িয়ে যাওয়া দূরের কথা সমানই হতে পারছে না। তাই হাঁটার স্পিড আরো বাড়িয়ে দিল। কিছু দূর যেতেই পায়ে কাটা ফুটলো, সাথে সাথে আহ করে মাটিতে বসে গেল। আয়ান প্রিয়ার চিৎকার শুনে পিছনে তাকিয়ে দেখে প্রিয়া মাটিতে বসে আছে। সাথে দৌড়ে প্রিয়ার কাছে যায়। আয়ান কাটা বের করতেই প্রিয়া আহ করে চিল্লিয়ে উঠল। আয়ান কপালে চিন্তার ভাঁজ ফেলে ফট করে প্রিয়াকে কোলে তুলে নিল। এদিকে রুষা কারো ফোনের লক খুলতে ব্যস্ত। আজ সে দেখেই ছাড়বে মারুফের জিএফ দেখতে কেমন। কাল রাতে রুষা পানি নিতে এসে টেবিলে মারুফের ফোন দেখতে পায়, তাই সেই সুযোগে ফোনটা নিয়ে আসে। যাই হয়ে থাক না কেন সে জেনেই ছাড়বে মেয়েটাকে। কাল রাত থেকে এই যে ট্রাই করছে লক খোলার,
কিন্তু এর ফলাফল শূন্য। তখনই দরজার ওপাশ থেকে কারো গম্ভীর গলায় বলে ওঠে ওটার পাসওয়ার্ড রোষা দেওয়া। রুষা লাফিয়ে উঠে ধন্যবাদ দিয়ে যে পাসওয়ার্ড লিখতে যাবে তখনই হাসি মুখখানা মলিন হয়ে যায়। রুষা তো তার নাম, আর এটা বলল কে? সামনে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায়। রুষার হাত কাঁপছে, তার চেয়ে বেশি লজ্জা পাচ্ছে। মারুফ গলা ঝেড়ে বলে উঠল, কি হলো এভাবে লজ্জায় লাল নীল হচ্ছ যে? তোমার যখন এত ইচ্ছে আমার পার্সোনাল জিনিস জানার, তাহলে এখন হাত কাঁপছে কেন? আমি ইচ্ছে করে আপনার ফোন ধরিনি, বিশ্বাস করুন। কাল রাতে টেবিলের ওপর আপনার ফোন দেখতে পেয়েছিলাম, তাই আপনাকে দেওয়ার জন্য। বাকিটুকু বলার আগেই মারুফ বলে উঠল, তাই আমাকে দেওয়ার জন্য আপনার ঘরে নিয়ে এসে লক খোলার ট্রাই করছিলেন? অনেক কষ্টে হাসি চেপে রেখে রুষা এবার কান্না করে দিল। আর হবে না, এই নিন আপনার ফোন, কখনো আপনার কিচ্ছু জানতে চাইবো না। মারুফ এবার না পেরে হেসে দিল। নিজেকে কোন রকম সামলিয়ে রুষাকে বলতে লাগলো, রিল্যাক্স, আমি আপনাকে এর জন্য ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছি না। আচ্ছা বাদ দিন, নিন এবার ফোনের লক খুলুন। কিন্তু আমি তো পাসওয়ার্ড জানি না। তখন কি বললাম? মজা করছেন? আমার নাম কেন আপনার ফোনের পাসওয়ার্ড দিবেন? বিশ্বাস না হলে একবার ট্রাই তো করে দেখুন। রুষা মারুফের কথা মতো পাসওয়ার্ড রুষার নাম দিতেই ফট করে খুলে গেল। আর ভেসে উঠল রুষার আচার খাওয়ার পিক। আঙ্গুলের ডগায় আচার নিয়ে ছাদের কিনারায় কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়ার সময় পিকটা তোলা। অজান্তেই ঠোঁট কামড়ে হেসে দিল রুষা। মারুফ এগিয়ে গিয়ে রুষার পাশে বসলো। তারপর রুষার কানে ফিসফিসিয়ে বলে উঠল, আর কিছু জানার বাকি আছে? এদিকে রুষার আর কিছু বুঝতে বাকি নেই। মারুফকে এত কাছে দেখে বুকের ভিতর ঝড় বয়ে যাচ্ছে রুষার। আর কিছুক্ষণ এভাবে থাকলে হয়তো দম আটকে মারা যাবে রুষা। তাই ঝটফট করে উঠে দাঁড়ালো। লজ্জায় মরে যাচ্ছে রুষা। না, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। এই ভেবে যেই দৌড় দিতে যাবে রুষা, অমনি মারুফ খফ করে রুষার হাত ধরে ফেললো। সাথে সাথে রুষার চোখ দুটো বের হয়ে যাওয়ার উপক্রম। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে রুষার। এ কেমন অনুভূতি! প্রিয় মানুষটি কাছে আসলে বুক কাঁপে, আর দূরে গেলে বুকে প্রচন্ড পরিমাণে কষ্ট হয়। মারুফ বলে উঠল, এখন এভাবে কাঁপাকাঁপি করলে ভবিষ্যতে কি হবে? রুষা সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো আর বলে উঠল, আমার হাতটা ছাড়ুন। হাতটা ছাড়তে তো আমি ধরিনি। তখনই মারুফের ফোন বেজে ওঠে। সাথে সাথে মারুফ রুষাকে ছেড়ে দিয়ে ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়। এই ফাঁকে রুষা দৌড়ে পালায়। কি অদ্ভুত, তাই না? কেউ কারো মুখে ভালোবাসার কথা না বললেও অনুভব করা যায় দুটো মনকে জানান দেয় যে তারা একে অপরকে ভালোবাসে। চোখের ভাষায় বোঝা যায়, তবুও শিওর হয়ে নেওয়া ভালো। এটা ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে মারুফ আর রুষা। এদিকে প্রিয়া হাত পা ছোড়াছুড়ি করছে আর বলতে লাগলো, আমার পায়ে ব্যথা নেই, এবার তো নামান। আর কতক্ষণ বাদরের মতো আপনার গলায় ঝুলে থাকবো? এটা বলতেই আয়ান ফট করে প্রিয়াকে ছেড়ে দিল। প্রিয়া ঠাস করে পাতার উপরে পড়লো। তাই রেগে গিয়ে আয়ানকে বলতে লাগলো, এটা কি হলো? আমি কি ফেললে নাকি যে আমার এইভাবে ছুড়ে মারলেন? যদি আমার কোমর ভেঙে যেত? ভেঙে যায়নি, তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, নয়তো বাদুরের মতো আমার গলায় ঝুলে যেতে হতো। প্রিয়া ভেঙচি কেটে উঠে দাঁড়ালো। চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। এত ঘন জঙ্গল প্রিয়ার বেশ বিরক্ত লাগছে। তার উপর আবার মাথার উপর সূর্য মামা নিজের শরীরের তাপ দিয়ে হয়তো আজ সব পুড়িয়ে দিবে। বেশ ক্লান্ত লাগছে প্রিয়ার। এখন একটু ঘুমাতে পারলে হয়তো বা ভালো লাগতো। এদিকে আয়ান হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে। প্রিয়া মনে মনে আয়ানের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে দৌড়ে আয়ানের সামনে হলো। আয়ানের সমান হতেই প্রিয়া রেগে বলে উঠল, আপনি আমাকে ফেলে একা একা চলে যাচ্ছেন কেন? তোমার মতো আমার এত ইচ্ছে নেই এই গভীর জঙ্গলে রাত কাটানোর। প্রিয়া ভুরুজুরা উঁচু করে আয়ানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সারা শরীর ঘেমে একাকার, নাকি বিন্দু বিন্দু ঘাম জমে আছে। তারপর উপর অনেকটা পথ আয়ান প্রিয়াকে কোলে করে নিয়ে এসেছে। তবুও আয়ানের চোখে ক্লান্তির সিটে ফোটাও নেই। গম্ভীর মুখ একটা, তবু এই মানুষটা আমার ছায়া হয়ে সবসময় পাশে আছে। এটা ভাবতেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। প্রিয়া মনে মনে এগুলো বলে অজান্তেই আয়নের হাত শক্ত করে ধরে। আয়ন ঠোঁট কামড়ে হেসে আবারও গম্ভীর মুখ করে ফেলে, যা চোখ এড়ায় না প্রিয়ার। আয়ন সবার সাথে কঠিন আচরণ করলেও প্রিয়ার সামনে আসলেই নরম হয়ে যায়। কিছু দূর যেতেই প্রিয়া বলে উঠল, শুনছেন? বলো। আমার খুব খিদে পেয়েছে, প্লিজ চলুন আমরা কোথাও বসে বিশ্রাম নেই। আয়ন চারপাশে একটু চোখ বুলিয়ে বলে উঠল, এই জায়গাটা আমাদের জন্য নিরাপদ নয়, আর কিছুক্ষণ পরেই এটা পেরিয়ে যাব। তার আগে চলো একটা গেম খেলি।
এখন আমার কিছু ভালো লাগছে না। আচ্ছা বলুন কি গেম? দেখি কে বেশি জোরে হাঁটতে পারে, তারপর আমরা বিশ্রাম নিব, কেমন? ওকে ডান, এবার আমি ফার্স্ট হব। এই বলে আয়ান আর প্রিয়া জোরে হাঁটতে লাগলো। বলতে গেলে এক প্রকার একটা ছোট্টখাটো দৌড়। বেশ কিছুক্ষণ পর কিছুদিন খালি মাঠ দেখা যাচ্ছে। আয়ানের ঠোঁটে ফুটে ওঠে একটা মৃদু হাসি। অবশেষে অতিক্রম করতে পারলো ওই জঙ্গলটি। প্রিয়া সবুজ মাঠে পা দিতেই এক ঠান্ডা বাতাস প্রিয়া শরীর শীতল করে দিয়ে যায়। আয়ান প্রিয়া একটা আম গাছ তলায় বসলো। সত্যি জায়গা খুব মনোমুগ্ধকর। মৃদু বাতাসে প্রিয়ার চুলগুলো দোল খাচ্ছে, আর আয়ান গাছে হেলান দিয়ে প্রিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়ান আর দেরি না করে ব্যাগ থেকে খাবারের প্যাকেট বের করতে লাগলো। টিফিনে রুটি, ডিম ভাজা আর সবজি। আয়ান রুটি ছিঁড়ে প্রিয়ার মুখের সামনে ধরলো। প্রিয়ার সামনে খাবার দেখে কিছু না ভেবেই ঝটফট খেতে লাগলো। পরক্ষণেই আয়ানের দিকে তাকালো প্রিয়া। তারপর প্রিয়া শুকনো একটা হাসি দিয়ে রুটি ছিঁড়ে সবজি মাখিয়ে আয়ানের মুখের সামনে ধরলো। আয়ান প্রিয়ার হাত থেকে খাওয়া মিস করতে চায় না, তাই আয়ান আর দেরি না করে খেতে লাগলো। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে বোতল থেকে পানি খেয়ে অনেক ক্লান্ত হয়ে পড়েছে প্রিয়া। চোখে ঘুম ঘুম ভাব, তাই আয়ানের বাহুতে মাথা রেখে ঘুমিয়ে পড়ল প্রিয়া। আয়ান প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রিয়ার সাথে ঘুমের রাজ্যে পাড়ি দিল আয়ান। দুপুর গড়িয়ে বিকাল হতেই ঘুম ভাঙলো আয়ানের। চোখ মিলতেই প্রিয়াকে পাশে না দেখতে পেয়ে ধরফরিয়ে উঠল আয়ান। চারপাশে চোখ বুলিয়ে প্রিয়াকে কোথাও দেখতে পেল না। তখনই ওনা ভর্তি বিভিন্ন রকমের ফল নিয়ে উপস্থিত প্রিয়া। আয়ানকে জেগে থাকতে দেখে বলে উঠল প্রিয়া, ও আচ্ছা, উঠে গেছেন তাহলে। আমি জানি তখন আপনার ক্ষুধা মেটেনি, তাই আপনার জন্য দেখুন কি নিয়ে এসেছি। এই বলে আয়ানের পাশে বসলো। আয়ান রাগী দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, কোথায় গিয়েছিলে না বলে? যদি তোমায় হারিয়ে ফেলতাম তাহলে আমার কি হতো ভেবে দেখেছো? আরে এত চিল্লান কেন? আপনার জন্য এত কষ্ট করে খাবার নিয়ে এসেছি, কই ধন্যবাদ দেবেন তা না করে বকেই দিচ্ছেন। আর আমাকে হারিয়ে ফেলে কি হতো শুনি? আমার মতো এতিমকে দয়া দেখাচ্ছেন, এটাই অনেক। আয়ান অসহায় দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, কেন বুঝো না ভালোবাসি? আয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠল, অনেক বেশি বলেছ, এবার দাও দেখি কি এনেছ। প্রিয়া খুশিতে গদগদ আয়ানের হাতে দুটো আপেল আর দুটো আম এগিয়ে দিল। আয়ান মুচকি হেসে খেতে শুরু করলো। এক পর্যায়ে সূর্য মামার ডুবে যাওয়ার সময় নেমে এলো। আজ রাতটা এখানেই কাটাতে হবে। এত দূরের পথ একদিনেই তো শেষ করা সম্ভব নয়, তাও আবার হেঁটে। এক পর্যায়ে রাত নেমে এলো। খোলা মাঠে আয়ান প্রিয়ার কোলে শুয়ে আছে, আর প্রিয়া বসে বসে আয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চাঁদের আলো আয়ান আর প্রিয়াকে ঘিরে রেখেছে, আর চারপাশে জোনাকি পোকা তো আছেই। প্রিয়ার এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। প্রিয়া আয়ানকে সারা জীবন পাশে পেলে আর কিছুই চায় না। প্রিয়া চায় না আয়ান প্রতিটা মুহূর্ত প্রিয়ার সাথে থাকুক। না চাইতেও প্রিয়া আয়ানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এর পরিণতি কি হবে? আয়ান কি আদেও প্রিয়াকে ভালোবাসে নাকি দয়া দেখাচ্ছে? না প্রিয়া, তো দুর্বল হলে চলবে না। আর জেঠিমণি কি ভাববে? তারা কি আমায় মেনে নেবে? আর না মেনে নিলে তো আমার আয়ানকে হারাতে হবে। ভেবেই চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো, যা আয়ানের মুখে পড়তেই ধরফরিয়ে উঠে বসলো। এ কি প্রিয়া, তুমি কাঁদছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? প্রিয়ার দুই গাল আলতো করে ধরে। আচ্ছা একটা প্রশ্ন করব? আয়ান ঠোঁট কামড়ে হেসে বলে উঠল, তুমি কি ভাবছো? আমি সেটা জানি। ভাবছো আমি তোমাকে দয়া দেখাচ্ছি, তাই তো? কেন বলছো না ভালোবাসি? হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, সেই ছোট্ট থেকে ভালোবাসি। আর কে কি মানলো না কি মানলো না তাতে আমার যায় আসে না। এবার বুঝতে পেরেছেন আমার বাবুর আম্মু? প্রিয়া হেসে দিয়ে আয়ানকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমি আপনাকে ভালোবাসি। ওহ তাই নাকি? তাহলে একটা চুমু খেতেই হয়। এই একদমই না বলছি, কাছে আসলে কামড়ে দিব। আয়ান ফট করে প্রিয়াকে কোলে নিয়ে নিল আর বলতে লাগলো, আগে তাঁবুর ভিতরে এসো, তারপর দেখবো কে কাকে কামড়ায়। এই বলে তাঁবুর ভিতর চলে গেল। আর এদিকে প্রিয়া ছটফট করতে লাগলো। এদিকে রুষা দৌড়ে দৌড়ে গান গিয়ে সিঁড়ি ভেঙে নেমে সোফায় গিয়ে বসলো। তখনই রেহানা বেগম রুষার হাতে একটি ছেলের ছবি তুলে দিল। দেখো তোমার ছেলেকে পছন্দ হয় কিনা, পছন্দ হলে এঙ্গেজমেন্টের তারিখ ঠিক করব। রুষা একবার মারুফের দিকে তাকিয়ে আবার রেহানা বেগমের দিকে তাকালো। এদিকে মারুফ মনের শান্তিতে ফোন টিপতে লাগলো। রুষা তাই মারুফকে জেলাস ফিল করানোর জন্য বলে উঠল, ওয়াও, দারুণ তো, ছেলেটা আমার ভালোই লাগলো। রেহানা বেগম আলহামদুলিল্লাহ।
বলে বাইরে চলে গেল। এদিকে মারুফ বলে উঠল, কংগ্রাচুলেশন, বিয়ে এবার কনফার্ম। যাক, অবশেষে একটা বিয়ে তো অন্তত খেতে পারবো। আপনার মাথা খারাপ নাকি? ভাইয়া না আসলে বিয়ে তো দূর, এঙ্গেজমেন্টও হবে না। তখনই রেহানা বেগম হাসি মুখে ফিরে এসে রুষাকে কিছু গয়নাঘাটি দিতে লাগলো। আম্মু, এসব কি? এগুলো কেন আমায় দিচ্ছ? কেন, আবার কালকে এসব পরে রেডি থাকিস, কাল সন্ধ্যায় তোর এঙ্গেজমেন্ট। মানে এত তাড়াতাড়ি? ভাইয়া না আসলে কিভাবে? আর ভাইয়াকে না জানিয়ে? ওই তো একটু আগে তোর ভাইয়ের সাথে কথা হলো মারুফের ফোন দিয়ে। তোর ভাইয়া ছেলেটাকে চেনে আর পারমিশন দিয়েছে, যদি তোর পছন্দ হয় তাহলে তোর ভাইয়া বললো এঙ্গেজমেন্টের তারিখ ঠিক করতে। মানে এত কিছু কখন হলো? আর একটু আগে আমি মজা করে বলছি ওসব, একটুও ভালো লাগেনি ওই ছেলেকে, তাই তো ওসব মজা করে বলছি। আমার বিশ্বাস করো। সাথে সাথে রেহানা বেগম চড় মেরে দিল। বিয়ে শাদী নিয়ে কিসের মজা? সবকিছুতে মজা চলে না। আর মজা করেছো সেটা আমায় বলবে তো, তাহলে তখন আমি ফোন করে তোমার এঙ্গেজমেন্টের তারিখ ঠিক করতাম না? এখন ওদের আমি কোন মুখে ওদের বলবো যে ভাইজান বিয়ে নিয়ে আমি মজা করেছি? কিছু মনে করবেন না, এখন এটা বলবো তাই তো? যাই হোক, একবার যখন কথা দিয়ে ফেলেছি তাহলে আমি আর এটা ভাঙতে পারবো না। কালকে তৈরি থেকো। এই বলে গটগট করে রেহানা বেগম উপরে চলে গেল। এদিকে রুষা ছলো ছলো দৃষ্টিতে মারুফের দিকে তাকালো। কি থেকে কি হয়ে গেল? তোর এখন নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে। রুষা মারুফকে কিছু বলতে যাবে, তার আগেই মারুফ ফট করে উঠে দাঁড়ালো, আর কিছু না বলে রুমে চলে গেল। এদিকে প্রিয়া চেক করে দেখলো আয়ান ঘুমিয়ে গেছে কিনা। তারপর আস্তে আস্তে আয়ানকে জড়িয়ে ধরলো। তখনই আয়ান সচরে করে হেসে দিল। এদিকে প্রিয়া লাফিয়ে উঠল। প্রতিদিন তুমি আমায় চুরি করে জড়িয়ে ধরো, ভেবেছো আমি টের পাই না?